প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই সুস্থ থেকে আপনাদের মহান দায়িত্ব পড়ালেখাটুকু চালিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান মাস্টার্স MBA শেষ পর্বের রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এবং অনার্স থার্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 থেকে অ্যাকাউন্টিং ফর সিগমেন্ট নামক অধ্যায় থেকে আলোচনায় আপনাদের সকলকেই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমি আগেও বলেছি এটি এমন একটি অধ্যায়, এমন একটি চ্যাপ্টার যা কিনা অনার্স থার্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এ রয়েছে এবং মাস্টার্স MBA শেষ পর্বের বন্ধুদের জন্য রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং হিসাবে রয়েছে এবং যে বইয়ের মধ্যে রয়েছে সে বইটি হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। এই বই থেকে আপনাদের এই অধ্যায়টি রয়েছে। বন্ধুরা, তো একসাথে আমি অনার্স থার্ড ইয়ার এবং অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সকল বন্ধুদের জন্য এবং মাস্টার্স MBA-র বাংলাদেশের সকল বন্ধুদের জন্য আজকের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উপহার দিতে যাচ্ছি। বন্ধুরা, যে চ্যাপ্টার থেকে কথা বলেছি তার নাম হলো মাস্টার্সধারীদের জন্য রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, আর অনার্স থার্ড ইয়ার যারা তাদের জন্য অ্যাকাউন্টিং ফর সিগমেন্ট। দুটি অধ্যায়, দুইটি বইয়ে, দুইটি বিষয়ে, দুইটি ইয়ারে দেওয়া হয়েছে, কিন্তু অঙ্ক কিন্তু মূলত একই। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন থার্ড ইয়ারের অ্যাকাউন্টিংয়ের ভিতরে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে মাস্টার্স MBA-তে ঠিক একই প্রশ্নগুলো দেখানো হয়েছে। বন্ধুরা, আসুন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ফিরি। যে অধ্যায়টা নিয়ে আমি কথা বলতেছি তা হলো মাস্টার্সদের জন্য রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এবং অনার্স থার্ড ইয়ারের জন্য অ্যাকাউন্টিং ফর সিগমেন্ট অধ্যায় হতে এই সংক্ষিপ্ত আলোচনা। বন্ধুরা, তাহলে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং হোক আর অ্যাকাউন্টিং ফর সিগমেন্ট হোক, এটি মূলত একটি অধ্যায়। আর একটি অধ্যায়ের অঙ্ক শুরু করতে গিয়ে আমাকে প্রথমেই জানতে হয় যে এই অধ্যায় হতে আসলে কোন কোন জাতীয় অঙ্কগুলো করতে হয় বা করার প্রয়োজন হয় অথবা করতে বলা হয়। তাহলে এখানে আপনারা দেখবেন যে এই অধ্যায় হতে প্রধান করণীয় বিষয় হলো দুটি। একটা হলো ফর্মুলা হোল্ডস, যাকে বলা হয় প্রায়োগিক সূত্রাবলী, আর একটা হলো সিগমেন্টাল ইনকাম স্টেটমেন্ট, যাকে বলা হয় আয় বিবরণী। তো আমাদের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে ফর্মুলা হোল্ডস থেকেও প্রশ্ন আসে, সিগমেন্টাল অ্যাকাউন্টিং বা সিগমেন্টাল ইনকাম স্টেটমেন্ট থেকে অঙ্ক আসে। তার মানে এখানে A পার্ট, B পার্ট, C পার্ট নামক যেহেতু বিষয় রয়েছে, B পার্টটা হলো ছোট আয়তনের অঙ্কগুলো, C পার্ট হলো বড় মাপের অঙ্কগুলো। তো আমি প্রশ্নের সালগুলো বিশ্লেষণ করে দেখেছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ঘাটাঘাটি করে দেখেছি, আপনারাও দেখবেন B পার্টে এসেছে ফর্মুলা হোল্ড, C পার্টে দিয়েছে সিগমেন্টাল ইনকাম স্টেটমেন্ট। এমন একটি অধ্যায়, এই অধ্যায়টি প্রত্যেক বছর পরীক্ষাতে এসেছে। বন্ধুরা, আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন প্রতি বছরই এই অধ্যায়টি অনার্স থার্ড ইয়ারেও এসেছে, মাস্টার শেষ পর্বেও এই অধ্যায়টি প্রত্যেক বছর এসেছি। বন্ধুরা, তাহলে আমি প্রথমে আলোচনা করতে চাই ফর্মুলা হোল্ডস। ফর্মুলা হোল্ডস আসলে তেমন যে কোনো বিশেষায়িত কোনো শব্দ তা নয়। এখানে প্রায়োগিক আকারে সূত্র প্রয়োগ করে, ফর্মুলা প্রয়োগ করে মান বসিয়ে অঙ্কটা সমাধান করা হয়, এই কারণে এর নামকরণ করা হয়েছে ফর্মুলা হোল্ডস। তো ফর্মুলা হোল্ডসে মাত্র 4টি সূত্র। ফর্মুলা হোল্ডসে মাত্র এই 4টি সূত্র দিয়ে আপনি আপনাদের বইয়ের সমস্ত অঙ্ক করতে পারবেন এবং ন্যাশনাল ইউনিভার্সিটির যে সেই 1992 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 2019 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর দিকে নজর দিলে দেখতে পাবেন এই 4টি সূত্রের বাইরে কোনো আলোচনা আমাদের প্রশ্নের ভিতরে নেই। তাহলে ফর্মুলা হোল্ডস আমি বাম পাশে দেখিয়েছি, আপনারা বন্ধুরা দেখে নেন। এই ফর্মুলা হোল্ডসের সূত্র হবে 4টা। প্রথমটা হলো মার্জিন। মার্জিনকে বলা হয় অর্জন। মার্জিনকে বলা হয় অর্জন। কি অর্জন? মুনাফা অর্জন। এই অর্জন বা অর্জিত অংশকে এখানে মার্জিন বলা হয়। মার্জিনের সূত্রটা হলো নিট অপারেটিং ইনকাম
NOI ডিভাইডেড বাই সেলস। অর্থাৎ মার্জিনের সূত্রটি হলো নেট অপারেটিং ইনকাম NOI ডিভাইডেড বাই সেলস। 2 নাম্বার টার্নওভার। টার্নওভারকে বলা হয় আবর্তনকাল বা আবর্তন সময় বা আবর্তিত সময় বা ঘূর্ণায়মান সময়। অর্থাৎ একটি কাজ সুসম্পন্ন করতে গেলে যতটুকু সময়ের দরকার, যতবারের প্রচেষ্টায় সেই কাজটি সমাধান করা হয়, সেই বারতম সংখ্যাটার নাম হলো টার্নওভার। তাহলে টার্নওভারের সূত্রটা হলো উপরে হবে সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। অর্থাৎ সেলসকে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস দ্বারা ভাগ করলেই আমরা টার্নওভারের সূত্রটি পেয়ে যাব, ফলাফলটি পেয়ে যাব বন্ধুরা। ROI অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আরতে রিটার্ন, ওতে অন, আইতে ইনভেস্টমেন্ট অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই রিটার্ন অন ইনভেস্টমেন্টকে সংক্ষেপে বলা হয় ROI। এখন আসে রেসিডুয়াল ইনকাম, যেটাকে আমরা ভগ্নাবশেষ মূল্য বলে থাকি বা ভাগশেষ মূল্য বলে থাকি, বা ব্যবহারের শেষ প্রান্তে সম্পদের যে মূল্যটুকু আশা করি, এক্সপেক্ট করি, সেই মূল্যটাই হলো আমাদের রেসিডুয়াল ইনকাম বন্ধুরা। রেসিডুয়াল ইনকামকে RI দ্বারা প্রকাশ করা হয়, যার সূত্র নেট অপারেটিং ইনকাম। অর্থাৎ এনতে নিট, ওতে অপারেটিং, আইতে ইনকাম, নেট অপারেটিং ইনকাম। ফুল লেখাটাই সেও, সংক্ষিপ্ত লিখলেও সমস্যা নাই বন্ধুরা। তাহলে NOI মাইনাস ব্র্যাকেট শুরু করে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস গুণন মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, অর্থাৎ ন্যূনতম উপার্জনের হার। অর্থাৎ প্রশ্নে একটা ন্যূনতম উপার্জনের হার দেওয়া থাকবে, সেই নিম্নতম বা ছোটতম উপার্জনের হার দ্বারা অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটসকে গুণন করব। যে ফলাফলটুকু আমি পাবো সেটি আমরা কি করব, নেট অপারেটিং ইনকাম থেকে বাদ দিব বন্ধুরা। তাহলে আমরা এখানে ফর্মুলা হোল্ডসের যে বিষয়টি আলোচনা করলাম, যে ফর্মুলা হোল্ডস মানেই প্রায়োগিক সূত্র, এবং সেখানে মাত্র 4টি সূত্র আমি দেখিয়েছি। এই 4টি সূত্র যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন, প্রশ্নটি যেখান থেকে আসুক না কেন আপনি অ্যান্সার দিতে পারবেন, কোনো প্রকার সন্দেহ নেই বন্ধুরা। এখন আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে সিগমেন্টাল ইনকাম স্টেটমেন্ট পড়বে। এই সিগমেন্টাল ইনকাম স্টেটমেন্ট মূলত আয় বিবরণীকে বলা হয় বা সিগমেন্টাল ইনকাম স্টেটমেন্ট বলা হয়। এই সিগমেন্টাল ইনকাম স্টেটমেন্ট আপনি কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। কোম্পানির নাম একটি দিবেন, মনে করে ঢাকা কোম্পানি। ঢাকা কোম্পানির নিচে আপনি লিখতেছেন সিগমেন্টাল ইনকাম স্টেটমেন্ট। সিগমেন্টাল ইনকাম স্টেটমেন্ট, সিগমেন্টাল ইনকাম স্টেটমেন্টের পরেই লিখবেন ফর দি ইয়ার ইন্ডেড। ফর দি ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর। ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2019। অর্থাৎ যে সালটা প্রশ্নে থাকবে সেই সালটি আপনি দেখাবেন। এইখানে আসলে ডিপার্টমেন্ট আমাদের যে কয়টা থাকবে সেই কয়টি ডিপার্টমেন্টের জন্য আপনাকে ঘর করে নিতে হবে। আমি মনে করি 2টি ডিপার্টমেন্ট রয়েছে, একটা হলো ক্লথ ডিপার্টমেন্ট আর মনে করেন একটা জেনারেল ডিপার্টমেন্ট, এবং দুইটাকে সমষ্টি করলে, একত্রিত করলে যা পাওয়া যাবে তার নাম টোটাল। তার মানে বুঝতে পারলেন, ডিপার্টমেন্ট যদি হয় 3টা, ঘর হবে 4 কলামের। ডিপার্টমেন্ট যদি হয় 2টা, ঘর হবে 3 কলামের। এই অপরটা হলো টোটালের জন্য বরাদ্দ থাকবে। অর্থাৎ ডিপার্টমেন্ট যে কয়টা থাকবে ডিপার্টমেন্ট ওয়ারি সেই কয়টি ঘর হবে, এবং ডিপার্টমেন্টের বাহিরে একটি ঘর হবে, তার নাম হলো টোটাল। 3টা ডিপার্টমেন্ট থাকলে 4 কলাম, 2টা ডিপার্টমেন্ট থাকলে 3 কলাম, একটা ডিপার্টমেন্ট থাকলে 2 কলাম। এটি আমাদের বলার জন্য বলেছি বন্ধুরা। তাহলে এখন আসেন এই সিগমেন্টাল ইনকাম স্টেটমেন্ট, এখানে আপনি ডিটেলস শব্দটি লিখতে পারেন। প্রথমেই আপনি এখানে লিখবেন সেলস ভ্যালু। সেলস ভ্যালু আমাদের সকল ডিপার্টমেন্টের ঘরে টাকার ফিগারটা বসে যাবে। সেলস ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে। আর সেলস ভ্যালু যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে ইউনিট দেওয়া থাকবে, এবং সেই ইউনিটটাকে যদি আপনি সেলিং প্রাইস দিয়ে গুণন করেন তাহলে এই সেলস ভ্যালু চলে আসবে। তারপরে এইখান থেকে লেস হবে ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই গিয়ে বসবে। আমি যদিও বা তারকা চিহ্ন বা স্টার চিহ্ন দিচ্ছি, আপনারা কিন্তু স্টার চিহ্ন বা তারকা চিহ্ন দিবেন না,
আপনারা এখানে টাকার সংখ্যা বসাবেন। সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে যেটা পাওয়া যাবে তার নাম কন্ট্রিবিউশন মার্জিন। তার নাম হয়ে যাবে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। যোগ বিয়োগ করে আপনি অবশ্যই একটি অ্যামাউন্ট বা ব্যালেন্স নামাবেন, তার নাম হবে কন্ট্রিবিউশন মার্জিন। এমনিতেও আপনারা জানেন সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলেই কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। এইখান থেকে আপনার লেস হবে ট্রেসেবল ফিক্সড কস্ট। ট্রেসেবল ফিক্সড কস্ট, এই ট্রেসেবল ফিক্সড কস্টকে অনেক সময় আংশিক স্থির ব্যয় বলা হয়। আংশিক স্থির ব্যয়টা হলো মাঝে মাঝে এই ব্যয়ের সামান্যতম পরিবর্তন ঘটলেও ঘটতে পারে, এটা হলো আমাদের ট্রেসেবল ফিক্সড কস্ট। তাহলে ট্রেসেবল ফিক্সড কস্টটা যদি আমি বাদ দেই তাহলে আমি পাবো অপারেটিং মার্জিন। অপারেটিং মার্জিন, এই অপারেটিং মার্জিন হতে অর্থাৎ যে ব্যালেন্সটা আপনি পেয়েছেন বিয়োগ করে ব্যালেন্সটা পেয়েছেন, সেই ব্যালেন্সটা আপনাকে লিখতে হবে, নামাতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুসারে। এইখান থেকে আমাদের লেস হবে কমন ফিক্সড কস্ট। এইখান থেকে লেস হবে কমন ফিক্সড কস্ট। একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মনে রাখবেন, কমন ফিক্সড কস্ট শুধুমাত্র টোটাল হতে বাদ যাবে, ডিপার্টমেন্ট ওয়ারি বাদ যাবে না। আরেকবার বলি, ফিক্সড কস্ট এখানে আমাদের দুই প্রকার, একটা হলো ট্রেসেবল ফিক্সড কস্ট, একটা হলো কমন ফিক্সড কস্ট। যেটা আমাদের ট্রেসেবল ফিক্সড কস্ট সেটা সকল ডিপার্টমেন্টে ব্যবহার হবে, আর যেটা কমন ফিক্সড কস্ট সেটা কিন্তু শুধুমাত্র টোটাল হতে বাদ যাবে। বাদ যাওয়ার মাধ্যমে যা আমি পাবো তার নাম নেট অপারেটিং মার্জিন। যেটা বাদ যাবে তার নাম হবে নেট অপারেটিং মার্জিন। এই হলো আমাদের সেগমেন্টাল ইনকাম স্টেটমেন্ট। এখানে অত্যন্ত ক্লিয়ারফুল করে আমি লিখে দিয়েছি, আপনারা আরও বেশি ক্লিয়ার করে পড়বেন। লেখার সময় একটি কথা আমি বলার চেষ্টা করেছি আপনাদের, তা হলো অনেক সময় সেলস এবং ভ্যারিয়েবল কস্ট টাকার অঙ্কে দেওয়া থাকবে না। ভ্যারিয়েবল কস্ট এবং সেলস ভ্যালু যদি ডিরেক্টলি টাকার ব্যালেন্সে দেওয়া থাকে তাহলে যা দেওয়া থাকবে আপনি তাই লিখবেন, কোনো কাটছাট করবেন না। আর যদি সেলস এবং ভ্যারিয়েবল কস্ট স্পেসিফিকলি টাকার ব্যালেন্সে না থাকে তখন দেখবেন অবশ্যই ইউনিট আকারে দেওয়া হয়েছে এবং তার রেট আকারে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে মনে রাখবেন যে প্রশ্নে যে ইউনিটটা আমাদের দেওয়া আছে সেই ইউনিটটাকে যদি আপনি সেলিং প্রাইস দিয়ে গুণন করেন তাহলে সেলস ভ্যালু আসবে, আর যদি ওই সংশ্লিষ্ট ইউনিটকে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট দিয়ে গুণন করেন তাহলে ভ্যারিয়েবলের কস্ট আসবে। আরেকবার বলতে চাই, প্রশ্নে ইউনিট দেওয়া থাকবে, প্রাইস দেওয়াই থাকবে। সেই ক্ষেত্রে মনে রাখবেন সংশ্লিষ্ট ইউনিটকে যখন আপনি সেলিং প্রাইস দিয়ে গুণন করবেন, অর্থাৎ প্রত্যেক ডিপার্টমেন্টের সেলিং প্রাইস যদি আলাদা হয় আলাদা দিয়ে গুণন হবে, একই যদি হয় একই দিয়ে গুণন হবে। অর্থাৎ এখানে আমাদের যে এস্টিমেটেড ইউনিটগুলো দেওয়া থাকবে সেই এস্টিমেটেড ইউনিটগুলোকে সেলিং প্রাইস দিয়ে গুণন করলে আসবে সেলস ভ্যালু, আবার সংশ্লিষ্ট ইউনিটকে যখন ভ্যারিয়েবলের রেট দিয়ে গুণন করবেন তখন ভ্যারিয়েবলের কস্ট চলে আসবে। বন্ধুরা, আজকে আমি আপনাদের এই চ্যাপ্টারের সূত্রগুলো আলোচনা করেছি। আগামী লেকচারে এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আপনাদের জন্য সমাধান নিয়ে হাজির হব। সে নাগাদ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি আমি এই পর্ব থেকে। দেখা হচ্ছে আগামী দিন, আগামী সময় নতুন গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে নাগাদ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।